কথা বলছিলাম এখন বাংলাদেশ নিয়ে আমরা ছিলাম উমামা আপনার কাছে জানতে চেয়েছিলাম যে আপনারা যে সংস্কারের কথা বলছেন সমাজ চাচ্ছেন নির্বাচনের পরে যাচ্ছেন কিংবা বিচার প্রক্রিয়া শেষ করে নির্বাচন যাচ্ছেন এটা কি সংস্কার বা বিচারের জন্য নাকি আপনারা দল গোছাতে চান? আচ্ছা, আমরা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমাদের ছাত্রদের দেখা হয়েছিল গত ডিসেম্বর মাসে, তখন কিন্তু আমরা ছাত্রদের পক্ষ থেকে এই কথাটা বলেছিলাম যে আপনাদের একটা রোডম্যাপ দেওয়াটা গুরুত্বপূর্ণ, কারণ আপনারা কি ফর্মে আসলে কাজ করছেন সেটা তো সবার কাছে মানে পরিষ্কার হতে হবে, নট অনলি পলিটিক্যাল পার্টিগুলোর কাছে বাট অলসো মানে আমাদের যারা স্টুডেন্টরা আছে তাদের কাছেও কিন্তু এটা স্পষ্ট হতে হবে। বিশেষ করে এখানে কিন্তু অনেকগুলো কি পয়েন্ট আছে যেগুলো আমরা সংস্কার নির্বাচনে আলাপ করার সময় পুরোপুরি অ্যাভয়েড করে যাই। প্রথমত বিচার প্রক্রিয়ার বিষয়টা, আর আরেকটা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গগুলো। বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু যদি আপনি নতুন ছাত্র রাজনীতির সূচনা করতে চান তাহলে কিন্তু একদমই গুরুত্বপূর্ণ হচ্ছে সকল বিশ্ববিদ্যালয়গুলো এবং কলেজগুলোতে ধরে ধরে এখানে ছাত্র সংসদ নির্বাচন দেয়া। এটা 20th সেঞ্চুরির ফার্স্ট হাফ পর্যন্ত কিন্তু এটা খুবই প্রচলন ছিল যে বাংলাদেশে বা এই পূর্ববঙ্গে কলেজগুলোতেও কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের প্রচলন ছিল। না, সংকট কেটে যাবে বিষয়টা এরকম না, কিন্তু এখানে গভর্নমেন্টের পক্ষ থেকে একটা প্ল্যানিং থাকতে হবে। আমি কথাটা বলছি একটা অভ্যুত্থানের আকাঙ্ক্ষার জায়গা থেকে। বাস্তবতা তো অনেক ধরনের হতে পারে, বাট আকাঙ্ক্ষাটাকে জিয়ে রাখার তো খুব গুরুত্বপূর্ণ। এবং আমার দায়িত্বটা কি এই প্ল্যাটফর্মের অ্যাজ এ স্টেক হোল্ডার, আমার দায়িত্বটা কি এখানে অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা যাতে মানুষের মধ্যে জিয়ে থাকে, ওই কথাটা যাতে হচ্ছে মানুষের মধ্যে আমি পৌঁছে দিতে পারি, সেটা বলে যাওয়াটা আমার দায়িত্ব। এবং সেখানে আমি যখনই কোনো প্রোগ্রামগুলোতে যাচ্ছি বারবার একটা ফরম্যাটের মধ্যে চিন্তা করা হচ্ছে, আচ্ছা সংস্কার করতে হবে এরপর নির্বাচন দিতে হবে। বাট এই সংস্কার কি মানে আমি সংস্কার কমিশন হবে, ওদের রিপোর্ট দিবে, রিপোর্ট শেষ করে এরপর হচ্ছে নির্বাচন দিয়ে দিবে। এই রিপোর্ট তো জীবনের রাস্তায় বাস্তবায়ন হবে না, এটা তো বোঝাই যায়। এটা তো কমন সেন্সে বোঝা যায় যে একটা রিপোর্ট দিল, এটার বিনিময়ে এটা খুব বেশি ইমপ্লিকেশন আসলে থাকবে না যদি না এখানে বড় ধরনের কোনো ফোর্স অ্যাপ্লাই না করা হয়। তার মানে এখানে বাংলাদেশে এত বড় যে একটা অভ্যুত্থান হইলো সেটার আমি ফিজিক্যাল ফর্মটা আসলে দেখবোটা কোথায়? ছাত্রদের শুধুমাত্র একটা পলিটিক্যাল পার্টি হয় কি এখানে ফিজিক্যাল ফর্ম? বরং আমার তো এখানে ইনস্টিটিউশনাল চেঞ্জ আসতে হবে। এখন আমি যদি ইউনিভার্সিটিগুলোকে টার্গেট করি যেখান থেকে গণঅভ্যুত্থানের সূচনাটা হয়েছিল, সেই ইউনিভার্সিটিগুলোর মধ্যে যদি আমি ছাত্র সংসদ নির্বাচনই দিতে না পারি তাহলে কিসের অভ্যুত্থান? এটা হচ্ছে একদম প্রাথমিক আলাপ। আর এই আওয়ামী লীগ সে যে একটা পুরো সাংগঠনিকভাবে একটা গণহত্যা চালিয়েছে সেটার জন্য কিন্তু প্রপারলি তাকে এখনো পর্যন্ত চার্জ করা হচ্ছে না। হ্যাঁ, একটা প্রসেসের মধ্যে আছে, আজকে গতকালকে থেকে হচ্ছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কথা বলা হয়েছে ভারতকে, এবং নানান প্রসেসের মধ্যে কিন্তু গভর্নমেন্ট যাচ্ছে। কিন্তু আমরা গ্রাম পর্যায়ে দেখছি যে সাধারণ ছাত্ররাই কিন্তু কমপ্লেন করছে, যাচ্ছে যে আওয়ামী লীগের নেতা সে তো ঘুরে বেড়াচ্ছে, যে ছাত্রলীগের নেতা ঘুরে বেড়াচ্ছে। আমাদের অফিসের উপরে বাংলা মোটর অফিসের 3 তলায় ছাত্রলীগ নেতা বিয়ে খাইতে আসছিল, আমাদের ছেলে পেলে নিয়ে তাকে পুলিশের কাছে দিয়ে দিছে। বিয়ে খেতে আসছে, এটা কি অদ্ভুত একটা অবস্থা। এই অবস্থায় আমাদের গিয়ে তাকে পুলিশের কাছে দিতে হচ্ছে। এই যে একটা ভয়ানক একটা হয়ে আছে, ঘোলাটা একটা পরিবেশ, সেখান থেকে তো আমাদের বের হইতে হবে। এবং সেটার জন্য শুধুমাত্র সংস্কার, কাগজের সংস্কার আর কাগজের নির্বাচন দিয়ে এই জিনিসটার আমরা অতিক্রম করতে পারবো না, বরং আমরা কিন্তু সিরিয়াস একটা পলিটিক্যাল ভ্যাকিউমের মধ্যে আছি। আমি কথাটা বলছি আরো অনেক ডিপ জায়গা থেকে, যে বাংলাদেশ কিন্তু একটা বড় বড় ধরনের রাজনৈতিক সংকটের মুখোমুখি হতে যাচ্ছে। কারণ এই যে একটা জেনারেশন, তাদের যে একটা আপরাইজাল হয়েছে, এই আপরাইজালটার কোনো না কোনো ওয়েভ সামনে আসবে, এবং ওই ওয়েভটা যদি আপনার ডিল করতে হয়, গভর্নমেন্টে ডিল করতে হয়, তাহলে অবশ্যই তাকে এই ইনস্টিটিউশনাল পরিবর্তনগুলো আনতে হবে, ছাত্রদেরকে অ্যাড্রেস করতে হবে, তাদের জন্য চেঞ্জগুলোকে অ্যাড্রেস করতে হবে। উমা কিন্তু খুব একদম ভিতর থেকে কথাগুলো বলেছে, আপনি নিশ্চয়ই করতে পারছেন। আমি এখান থেকে শেষ সঙ্গে যুক্তি করতে চাই, ভারত কিন্তু একটি বড় বা বাংলাদেশের জন্য যে কোনোভাবে গুরুত্বপূর্ণ। তারাও এই যে আকাঙ্ক্ষাটা যাতে নষ্ট হয় বা ধরে রাখা না যায়, এই জন্য নিশ্চিতভাবেই কাজ করে যাচ্ছে। সেখানে কর্তৃত্ববাদী সরকারের প্রধান শেখ হাসিনা রয়েছে, তো সেটিও মোকাবেলা করা সম্ভব কিনা এই মুহূর্তে? শোনেন, এখানে ছোট করে জানতে চাই, আমি 2টা পর্বে আলোচনা করি, একটু 2টা পয়েন্টে ওমামার কথা থেকে ধরে দেখেন এখানে ঘটনাটা কি ঘটছে। জেনজি জেনারেশন জীবন দিয়ে ইতিহাসের নতুন কর্তাসত্তা হিসাবে হাজির হয়েছে। এখন আপনি করতেছেন কি, 71-এর বিরুদ্ধে তারা দাঁড় করাচ্ছেন, 90-এর বিরুদ্ধে তারা দাঁড় করাচ্ছেন, হ্যাঁ, তাকে আপনি বিভক্ত করার চেষ্টা করতেছেন। কিন্তু এই অভ্যুত্থানের যে স্পিরিটটা, যেটা বারবার আমরা বলার চেষ্টা করতেছি, এই স্পিরিটটাকে আপনি যদি পলিটিক্যাল পার্টিগুলো, বড় বড় পলিটিক্যাল পার্টিগুলো যদি ধারণ করতে না পারে, তাহলে জাসদ কেস ঘটবে। এই জেনজি জেনারেশন আপনার যখন পূর্ণাঙ্গ তরুণ হবে 5-7 বছর পরে, তখন তারা তো বসে থাকবে না। কারণ তার তো রাজনৈতিক একটা উন্মেষ ঘটে গেছে, সে তো মরার জন্য রাস্তায় নেমে গেছিল, সে তো জীবন বাজি রাখছে। তো তার বন্ধুকে সে তার পাশে গুলি খেয়ে মরে যেতে দেখছে অতর্কিতভাবে। হ্যাঁ,
ফলে ও তো অ্যাক্সিডেন্টালি বেঁচে আছে, তাহলে ওর যে পলিটিক্যাল এডুকেশনটা হইলো, ওর যে পলিটিক্যাল হাইটটা তৈরি হলো, এখন তার ইতিহাস, এই ইতিহাসটা তার। হ্যাঁ, আমাদের বাপদাদার ইতিহাস হলো 71, দাদার ইতিহাস 71, বাপের ইতিহাস ধরেন 90। হ্যাঁ, কিন্তু এই গল্পের মধ্যে সে বাস করতো এতদিন। এখন সে তার নিজের গল্প আছে, তার নিজের ইতিহাস হলো 24। জি জি, এই ইভেন্ট, বিইং অ্যান্ড ইভেন্ট বলে যেটাকে, জি, এই ইভেন্টের মধ্য দিয়ে তার যে কর্তাসত্তার হাজিরা হইলো, সেইটার তো পলিটিক্যাল ম্যানিফেস্টেশন লাগবে। সেই পলিটিক্যাল ম্যানিফেস্টেশন যদি পলিটিক্যাল দলগুলো, বিএনপি, জামাত, অন্যান্য দল, ইভেন কি বৈষম্য বিরোধী, এরা যদি ধারণ করতে না পারে, ডেফিনেটলি সমাজে একটা এনার্কি তৈরি হবে। এটা গেল একটা দিক। দ্বিতীয়, একদম 10 সেকেন্ডে বলতে হবে। দ্বিতীয়, আপনি যে প্রশ্নটা করলেন সেটা যদি আবার একটু ধরাই দেন, ভারতের বিষয়ে বলছিলেন। হ্যাঁ, ভারতের বিষয়। এখন ভারতের বিষয়ে, ভারতের সাথে সম্পর্কের সূচনা হবে হাসিনা প্রশ্ন ডিল করার পরে। হাসিনাকে ওখানে রেখে ভারতের সাথে আমি মনে করি কোনো আপনি দুজনের বক্তব্য শুনছিলেন, এবং এখানে এই যে 24-এর আকাঙ্ক্ষা বলা হচ্ছে, এই যে প্রজন্ম 24 কি আসলে দেখেছে, এটি কি বিএনপি ধারণ করে গতানুগতিক রাজনীতি থেকে বের হয়ে আসে কতটুকু পারবে? 24-এর আকাঙ্ক্ষাটা কি? 24-এর আকাঙ্ক্ষা তো বহিঃপ্রকাশ, আমি বারবার বলছি যে গত 15 বছর বাংলাদেশে যে বৈষম্য হয়েছে, বাংলাদেশে যে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে সর্বক্ষেত্রে, তারই চূড়ান্ত বহিঃপ্রকাশই হচ্ছে এই জুলাই আগস্ট। সুতরাং এটার সাথে তো বিএনপি দীর্ঘ 15 বছর যাবত লড়াই করে আসছে। বাংলাদেশের সবচেয়ে যেটা বড় প্রয়োজন যে জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা, যেটা আমরা 50 বছর করতে পারিনি, আমরা হোঁচট খেয়েছি বারবার। বাংলাদেশে আইনের শাসন, সুশাসন, আপনার মিডিয়ার স্বাধীনতা, গণতান্ত্রিক যে চর্চা, এই জায়গাগুলো যদি আমরা ঠিক করতে পারি, আপনি তো রাতারাতি পরিবর্তন আসবে না। আপনি এটা কন্টিনিউ করেন না কেন? আমরা 90-এর আন্দোলনের মধ্য দিয়ে আমরা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসলাম, আবার সেখানে হোঁচট খেলাম 111-এর মধ্য দিয়ে, আবার সেটা একদলীয় কর্তৃত্বের শাসনে চলে গেল। আপনাকে যদি আমরা চর্চার মধ্যে থাকতে না পারি, আজকে যুক্তরাষ্ট্রকে আজকে এই পর্যায়ে একদিনে এসছে। সুতরাং আজকে আপনাকে আগে মাইন্ড সেট আপ করতে হবে যে আমাদের মতো তৃতীয় বিশ্বের একটা উন্নয়নশীল দেশ, এবং আমাদের অর্থনৈতিক সংকট আছে, আমাদের শিক্ষার ক্ষেত্রে ব্যাপক অনগ্রসরতা আছে, আমরা এগিয়ে যাচ্ছি। এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বাধাটা কোথায়? যে আমাদের জবাবদিহিতা, আইনের শাসনের ব্যাপক ঘাটতি, প্রশাসনিক কর্মকাণ্ডের ক্ষেত্রে প্রশাসনের এবং আইন প্রয়োগের সংস্থাগুলোর তাদের উপর যে আইনের যথাযথ প্রয়োগের ক্ষেত্রেও তারা যথেষ্ট আপনার প্রয়োগ হচ্ছে না। এই জায়গাগুলো যদি আমরা ঠিক করে ফেলতে পারি, তাহলে আমি মনে করি আমরা জনগণ কি চাই? আমরা নিরাপত্তা চাই, আমরা শান্তি চাই, আমরা দুমুঠো ভাত খেতে চাই। এই জায়গাটা হচ্ছে আমাদের আগে নিশ্চিত করতে হবে। এই জায়গা যদি আমি নিশ্চিত করতে পারি, সেটার জন্য আমার সর্বপ্রথম প্রয়োজন আমি বলবো যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য আমাদের সকলকে এই ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। নিশ্চয়ই প্রত্যাশা করবো সকলে সেই দিকে একসাথে হয়ে কাজ করবেন। উমামা যেটি বলেছে, কাগজে নির্বাচন কিংবা কাগজে সংস্কার হবে না, বাস্তবিক অর্থে এই বাংলাদেশ এগিয়ে যাবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ।